আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এইচএস ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের সংবিধান প্রণয়ন এবং সংবিধান কেন, কিভাবে, এই অধ্যায়ে কয়েকটা প্রশ্নের বিষয়ে আলোচনা করব। তার আগেও আমি ওই অধ্যায়ের কিছুটা দু তিনটা ক্লাস আমি নিয়েছি। আশা করি তোমরা সেটা শুনেছ এবং তোমরা নিজেদের খাতায় নোটস করেছ এবং নিজেরা শিখেছ। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রত্যেক বছরই এই কোয়েশ্চনগুলো পরীক্ষায় আসে। তোমরা ভালো করে খেয়াল করবে এবং আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তারপরে সেটা শুনে শুনে নোটস করবে খাতার মধ্যে এবং নিজেরা পড়ে ভালোভাবে বুঝে সেটা শিখবে, যাতে করে পরীক্ষার সময় তোমরা সঠিকভাবে লিখে একটা ভালো মার্কস অর্জন করতে পারো। পড়াশোনা যদি ভালোভাবে না করা যায় এবং ভালোভাবে বুঝে শুনে যদি উত্তর শেখা না যায়, তাহলে পরীক্ষার সময় সেটা সঠিকভাবে উত্তর লেখা সম্ভব হয় না। এবং তোমার উত্তরপত্রে পরীক্ষার সময় তুমি যদি সঠিকভাবে উত্তরগুলো লিখতে না পারো, তাহলে কোনো এক্সামিনারই তোমাকে ভালো নম্বর বা মার্কস দিতে পারবেন না। তাই ভালো নম্বর এবং মার্কসগুলো অর্জন করতে গেলে যে কোনো সাবজেক্টেরই যে কোনো অধ্যায়, যে কোনো বিষয়, যে কোনো চ্যাপ্টার তোমাকে ভালোভাবে প্রথমে বুঝতে হবে এবং তারপরে সেটা শুদ্ধভাবে খাতায় লিখে উত্তরগুলো শিখতে হবে, যাতে করে পরীক্ষায় তুমি সহজভাবে উত্তরগুলো করতে পারো। আজকে সংবিধান কেন বা সংবিধান প্রণয়ন, সংবিধান কেন এবং কিভাবে, যে অধ্যায়টা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা, সেই অধ্যায়ের দুটা প্রশ্ন নিয়ে আমি কয়েকটা প্রশ্ন নিয়েই আলোচনা করব। তার মধ্যে আমরা সংবিধান পেয়েছি অনেক ধরনের। একটা হলো লিখিত সংবিধান, একটা হলো অলিখিত সংবিধান, একটা হলো নমনীয় সংবিধান, একটা অনমনীয় সংবিধান। ভারতবর্ষের সংবিধান যেটা, সেটা হলো লিখিত সংবিধান এবং ভারতবর্ষের সংবিধান নমনীয় এবং অনমনীয়তার সংমিশ্রণ নিয়েই লেখা। ভারতের যে গণপরিষদ 1946 ইংরেজি থেকে শুরু করে 1950 ইংরেজি পর্যন্ত যে সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধান নমনীয়তা এবং অনমনীয়তার সংমিশ্রণ রয়েছে। গণপরিষদ 1950 ইংরেজির 26শে জানুয়ারি সেই সংবিধান বলবৎ করা হয় এবং সেটা লেখা শুরু করা হয় 1946 ইংরেজিতে। ক্যাবিনেট মিশনের সিদ্ধান্ত অনুযায়ী একটা সিদ্ধান্ত নেওয়া হয়, একটা গণপরিষদ গঠন করে দেওয়া হয় এবং সেই গণপরিষদ অত্যন্ত নিখুঁতভাবে ভারতবর্ষের সংবিধান রচনা করেন। যে সংবিধান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ সংবিধান। আজকে প্রথম যে প্রশ্নটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব, সেটা হলো লিখিত এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্যটা কি। তোমাদের নিশ্চয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের, তোমাদের শিক্ষক শিক্ষয়িত্রীরা সেটা ক্লাসে নিশ্চয় আলোচনা করেছেন। তারপরেও তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য আমি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ক্লাস অনলাইনে তোমাদের নিয়ে থাকি। প্রথম যেটা আলোচনা করব, লিখিত এবং অলিখিত যে সংবিধান রয়েছে সেটার পার্থক্য। কথার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে লিখিত হলো লেখা, অলিখিত যেটা লেখা হয় না। যেটা লেখা হয় সেটা লিখিত সংবিধান, আর যেটা লেখা নেই সেটা হলো অলিখিত সংবিধান। লিখিত এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্যটা হলো, লিখিত সংবিধান একটা সাধারণ পরিষদ বা সংবিধান সভার দ্বারা লেখা হয়, যেটা ভারতবর্ষের সংবিধান সভা যেটা গঠন করা হয়েছিল 1946 ইংরেজি, দীর্ঘ 4 বছর কাজ করে সেই সংবিধান তারা প্রণয়ন বা রচনা করেন। তাহলে লিখিত সংবিধানটা একটা সংবিধান পরিষদ বা সংবিধান সভার দ্বারা লেখা হয়। সংবিধান পরিষদ, ভালো করে খেয়াল করো, লিখিত সংবিধান একটা সংবিধান পরিষদ বা একটা সংবিধান সভার দ্বারা লেখা হয়।
কিন্তু অলিখিত সংবিধান এরকম কোনো সংবিধান সভা বা সংবিধান পরিষদ দ্বারা লেখা হয় না। সেটা সমাজের কিছু প্রচলিত প্রথা রয়েছে, কিছু রীতি নিয়ম রয়েছে, সেগুলোর থেকে তুলে ধরে সেটা রাখা হয়। অর্থাৎ সমাজের রীতি নিয়ম প্রচলিত যে প্রথা সেটাকে মেনে নিয়ে যদি কোনো সংবিধান গঠন করা হয় তাহলে সেটা হলো অলিখিত সংবিধান, যেটা কোনো লিখিত থাকবে না। কিন্তু লিখিত যে সংবিধান রয়েছে সেই সংবিধান একটা সংবিধান সভা বা একটা সংবিধান পরিষদ দ্বারা লেখা হয়ে থাকে। তাহলে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, খাতার মধ্যে তোমরা নোট করতে পারো যে লিখিত সংবিধান সংবিধান পরিষদ এবং সংবিধান সভার দ্বারা লেখা হয়, কিন্তু অলিখিত সংবিধান প্রচলিত প্রথা এবং রীতি নিয়ম যেটা রয়েছে সেটা থেকে নেওয়া হয়। 2 নম্বর যে পয়েন্টটা হলো লিখিত সংবিধান একটা দলিলের আকারে থাকে, কিন্তু অলিখিত সংবিধানের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, কারণ সেটা লেখা হয় না এবং কোনো সংবিধান পরিষদ দ্বারা সেটা গঠন হয় না, অতএব সেটার কোনো আকার বা আকৃতি নেই। 2টা পয়েন্ট পেয়ে গেলাম ছাত্রছাত্রীরা। লিখিত সংবিধান দলিলের আকারে থাকে, কিন্তু অলিখিত সংবিধানের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হলো লিখিত সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতাগুলো বন্টন করে দেওয়া থাকে। সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন শাসন বিভাগ, যেমন বিচার বিভাগ, যেমন আইন বিভাগ। এই প্রত্যেকটা বিভাগের মধ্যে ক্ষমতাগুলো বন্টন করে দেওয়া হয়ে থাকে। এটা ক্লিয়ারলি সংবিধানের মধ্যে থাকবে যে কোন বিভাগের মধ্যে কি দেওয়া হবে। অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়ে থাকে লিখিত সংবিধানের মধ্যে, কিন্তু অলিখিত সংবিধানে এরকম সরকারের বিভিন্ন বিভাগে ক্ষমতা বন্টনের কোনো ব্যবস্থা নেই। তাহলে 3টা পয়েন্ট তোমরা পেয়ে গেলে যে লিখিত সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়ে থাকে, কিন্তু অলিখিত সংবিধানে এরকম কোনো ব্যবস্থা নেই। লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় হয়, এটা এত সহজে পরিবর্তন করা যায় না, কিন্তু অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয়, যে কোনো সময় এই কথাগুলো পরিবর্তন হয়ে যায়। লিখিত 4 নম্বর যে পয়েন্ট, লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় হয় এবং অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয়। তাহলে আমরা একটা প্রশ্ন আমরা শিখে নিলাম এখান থেকে যে লিখিত এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য। 4 মার্কের একটা প্রশ্ন আমার মনে হয় আমার এই কথাগুলো শুনলেই তোমাদের শেখা হয়ে যাবে। আলাদা কোনোভাবে সেটা শেখার প্রয়োজন নেই, ভালোভাবে শুনবে নিশ্চয় তোমরা বুঝবে। এরপরের যে প্রশ্ন সেটাও পরীক্ষায় আসে প্রত্যেকবার, নমনীয় এবং অনমনীয় সংবিধানের মধ্যে পার্থক্য কি? তোমরা আগেই আমি একটা ক্লাসে আমি বলেছি যে নমনীয় সংবিধান হলো যেটা সহজে পরিবর্তন করা যায়, আর অনমনীয় সংবিধান হলো যেটা সহজে পরিবর্তন করা যায় না, যেটা পরিবর্তন করতে গেলে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা হলো অনমনীয়। তাহলে নমনীয় সংবিধান সহজ পদ্ধতিতে আইনসভার সাধারণ সংখ্যাধিক্যে সংশোধন করা যায়। আমরা যদি নমনীয় এবং অনমনীয় সংবিধানের পার্থক্য নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই বলবো যে নমনীয় সংবিধান সহজ পদ্ধতিতে আইনসভার সাধারণ সংখ্যাধিক্যে সংশোধন করা যায়। আইনসভার যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যেসব মেম্বাররা রয়েছেন, সেটা সাধারণ একটা সংখ্যাধিক্যে সেটা সংশোধন করা যায়। কিন্তু অনমনীয় সংবিধান এত সাধারণ সংখ্যাধিক্যে সংশোধন করা যায় না, সেটাকে সংশোধন করতে গেলে একটা বিশেষ সংখ্যাধিক্যের প্রয়োজন। আবারও আমি বলি, নমনীয় সংবিধান সহজ পদ্ধতিতে আইনসভার সাধারণ সংখ্যাধিক্যে সংশোধন করা যায়, কিন্তু অনমনীয় সংবিধান বিশেষ সংখ্যাধিক্যের প্রয়োজন হয়, আইনসভার সাধারণ সংখ্যাধিক্যে সেটা সংশোধন করা যায় না। 2 নম্বর পয়েন্টটা হলো নমনীয় সংবিধানে
স্থিতিশীলতার অভাব পরিলক্ষিত হয়। নমনীয় সংবিধান যেহেতু আইনসভার সাধারণ সংখ্যাধিক্যে সেটা সংশোধন করা যায়, অতএব সেটা স্থিতিশীল নয়, যে কোনো সময় সরকার চাইলেই সেটা পরিবর্তন করে দিতে পারে। তাই নমনীয় সংবিধানে স্থিতিশীলতার অভাব পরিলক্ষিত হয়, কিন্তু অনমনীয় সংবিধান একেবারে স্থিতিশীল। এটা এত সহজে সরকার পরিবর্তন করতে পারে না। যে কথাগুলো সবসময় বাতাসের মধ্যে উড়ে ভারতবর্ষের, যে ভারতবর্ষের সংবিধান পরিবর্তন করা হয়ে যাবে, ভারতবর্ষের সংবিধান পরিবর্তিত হবে, যে সংবিধান আছে সেটাকে পরিবর্তন করা হবে, এই কারণে বলা হচ্ছে কারণ ভারতবর্ষের সংবিধান নমনীয় এবং অনমনীয়তার সংমিশ্রণ। অর্থাৎ কিছু আর্টিকেল রয়েছে যেগুলো অত্যন্ত সহজে সরকার সেটা পরিবর্তন করতে পারে, কিন্তু অনমনীয় সংবিধানে এরকম এত সহজে সংশোধন করতে পারবে না। আরেকটা পয়েন্ট, নমনীয় সংবিধানের সংশোধন করার পদ্ধতি অত্যন্ত সহজ, কিন্তু অনমনীয় সংবিধানের সংশোধন করার পদ্ধতিটা খুব জটিল। আবার বলি আমি, নমনীয় সংবিধানের যে সংশোধন পদ্ধতি রয়েছে সেটা অত্যন্ত সহজ, কিন্তু অনমনীয় সংবিধানের সংশোধন পদ্ধতিটা খুব জটিল। আরেকটা পয়েন্ট যদি আমরা বলি তাহলে সেটা হলো যে নমনীয় সংবিধান এককেন্দ্রিক সরকারের পক্ষে খুব উপযোগী। এককেন্দ্রিক সরকার যেমন বাংলাদেশের সরকার রয়েছে, আলাদা রাজ্যগুলোর কোনো রাজ্য সরকার নেই। তোমরা এককেন্দ্রিক সরকার কি সেটা আগে বুঝতে হবে। এককেন্দ্রিক সরকার হলো যে সরকার সমস্ত দেশের শাসন কার্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, অন্য কোনো রাজ্য সরকার থাকে না। যেমন বাংলাদেশের সরকার, সমস্ত দেশের সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত, আলাদা কোনো রাজ্য নেই বাংলাদেশে এবং আলাদা কোনো রাজ্যের কোনো রাজ্য সরকারও নেই। অর্থাৎ নমনীয় সংবিধান এককেন্দ্রিক সরকারের পক্ষে খুব উপযোগী, কিন্তু অনমনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের পক্ষে উপযোগী। অনমনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকার হলো যেখানে কেন্দ্রেও একটা সরকার থাকবে, রাজ্যে আলাদা সরকার থাকবে। ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র, ভারতবর্ষের কেন্দ্রে একটা সরকার রয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা রাজ্য সরকার রয়েছে। সেটা হলো যুক্তরাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। কিন্তু অন্যান্য যুক্তরাষ্ট্রের চাইতে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের পার্থক্য হলো, অন্যান্য যুক্তরাষ্ট্রে কেন্দ্রে একটা সংবিধান থাকে আর প্রত্যেকটা রাজ্যের আলাদা একটা সংবিধান থাকে, কিন্তু ভারতবর্ষের এরকম কোনো নিয়ম নেই। ভারতবর্ষ শুধু ভারতের সংবিধান দ্বারাই পরিচালিত, আলাদা রাজ্যের কোনো সংবিধান নেই। তাহলে আমরা যে পয়েন্টটা বলছিলাম সেই পয়েন্টটা হলো নমনীয় সংবিধানটা এককেন্দ্রিক সরকারের পক্ষে উপযোগী, কিন্তু অনমনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের পক্ষে উপযোগী। এবারে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যাবিনেট মিশনের 4টা পরামর্শ ছিল, সুপারিশ ছিল। সেই সুপারিশটা কি? ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে যে মন্ত্রী মিশন ছিল বা ক্যাবিনেট মিশন ছিল, যে মন্ত্রী মিশন ছিল, সেই মন্ত্রী মিশনের 4টা সুপারিশটা কি? সেটা ঠিক স্বাধীন হওয়ার আগের ঘটনাটা। তো ক্যাবিনেট মিশনের যে সুপারিশগুলো ছিল সেটা হলো ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য একটা সংবিধান সভা গঠন করার সুপারিশ করা হয়। যে সুপারিশের মধ্য দিয়ে আমরা গণপরিষদ যে নাম দিয়ে যে সংবিধান সভা ছিল সেটা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে ভারতবর্ষের সংবিধান রচনার জন্য একটা সংবিধান সভা গঠন করার সুপারিশ করা হয়, সেটা মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনে। 2 নম্বর হলো ভারতের শাসন কার্য পরিচালনার জন্য একটা অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব করা হয়, যেটা 1952 ইংরেজিতে প্রথম সাধারণ নির্বাচন হয়েছে, কিন্তু তার আগে একটা সরকার ছিল নেহরুর নেতৃত্বে, সেটা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ ভারতের শাসন কার্য পরিচালনার জন্য একটা অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব করা হয়। সেটা সরকার গঠন করতে কোনো পাবলিকের ভোটের প্রয়োজন হয়নি,
কারণ প্রথম সাধারণ নির্বাচন হয়েছে 1952 ইংরেজি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947-এ। সেই 47 থেকে 52-তে যে সরকার ছিল সেই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। সেটা ক্যাবিনেট মিশন সেই সিদ্ধান্ত নিয়ে যে ভারতবর্ষে একটা অন্তর্বর্তী সরকার থাকবে, সেটা সংবিধান রচনার আগ পর্যন্ত এবং দেশের প্রথম সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত, এবং সেই অন্তর্বর্তী সরকার শাসন করে। আর পাকিস্তান গঠনের প্রস্তাব বাতিল করা হয়। ক্যাবিনেট মিশনের সিদ্ধান্ত নেওয়া হয় যে পাকিস্তান গঠনের যে প্রস্তাব এসেছে সেটা গ্রহণ করা যাবে না, সেটা বাতিল করা হয়। আরেকটা সিদ্ধান্ত হয়েছিল যে প্রাদেশিক আইনসভাগুলোতে জাতি ও গোষ্ঠীর ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব করা হয়। প্রাদেশিক আইনসভাগুলো যেগুলো রয়েছে সেটা জাতি এবং গোষ্ঠীর ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব করা হয়। তাহলে আমরা কি পেলাম ক্যাবিনেট মিশনের সিদ্ধান্ত? একটা হলো একটা সংবিধান সভা রচনা করার জন্য একটা গণপরিষদ নাম দিয়ে একটা সংবিধান সভা গঠন করার সুপারিশ, এটা 46 হয়েছিল। দ্বিতীয়ত হলো দেশের শাসন কার্য পরিচালনার জন্য একটা অন্তর্বর্তী সরকার গঠন করার সুপারিশ, পাকিস্তান গঠনের প্রস্তাব বাতিল, আর প্রাদেশিক যে আইনসভাগুলো রয়েছে সেগুলো জাতি আর গোষ্ঠীর ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব করা হয়। তাহলে 3টা প্রশ্ন তোমরা পেয়ে গেলে। আরেকটা প্রশ্ন আমি আমার আজকের ক্লাসে আলোচনা করব। একটা প্রশ্ন আলোচনা করেই আজকের ক্লাস আমি তোমাদের শেষ করব। এখন যে প্রশ্নটা হলো সেটা হলো ভারতীয় সংবিধানের 4টা বৈশিষ্ট্য। ভারতবর্ষের যে সংবিধান রয়েছে, যে সংবিধানকে বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ সংবিধান, সেই সংবিধানের 4টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো ভারতবর্ষের সংবিধান লিখিত সংবিধান। কারা লিখেছে? গণপরিষদ কর্তৃক ভারতবর্ষের সংবিধান লিখা হয়েছে। 1946-এ সেটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে 1950-এ সেটা শেষ হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান হলো একটা লিখিত সংবিধান। 2 হলো বিশ্বের মধ্যে দীর্ঘতম সংবিধান। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান হলো ভারতবর্ষের সংবিধান। ভারতীয় সংবিধান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সংবিধান। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের যতটা সংবিধান রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের সেই সংবিধান থেকে ভারতবর্ষের সংবিধান হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ সংবিধান। তাহলে 1 পেলাম আমরা লিখিত সংবিধান, আর 2 নম্বর হলো পয়েন্ট হলো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ সংবিধান। 3 নম্বর পয়েন্ট হলো ভারতীয় সংবিধান নমনীয় এবং অনমনীয়তার সংমিশ্রণ। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান হলো নমনীয় এবং অনমনীয়তার সংমিশ্রণ। ভারতবর্ষের কিছু সংবিধানের কিছু আর্টিকেল রয়েছে সেটা অত্যন্ত সহজ পদ্ধতি অবলম্বন করে সংশোধন করা যায়, সেগুলো নমনীয়র মধ্যে পড়ছে। আর কিছু আর্টিকেল রয়েছে যেটা সংশোধন করতে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, খুব কঠিন, সেটা অনমনীয়র মধ্যে পড়েছে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান হলো নমনীয় এবং অনমনীয়তার সংমিশ্রণ। দুটো সংমিশ্রণেই ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন গণপরিষদের সেই কর্মকর্তারা, ডাক্তার রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে বা ডাক্তার বি.আর. আম্বেদকর, এম মুন্সি, পণ্ডিত জওহরলাল নেহরু, এরা যে সংবিধানটা লিখেছেন সেটা নমনীয় এবং অনমনীয় সংবিধানের সংমিশ্রণ দিয়েছেন তারা। আরেকটা হলো ভারতীয় সংবিধানে একটা প্রস্তাবনা রয়েছে, একটা বিরাট একটা সুন্দর প্রস্তাবনা রয়েছে, যে প্রস্তাবনার মধ্যে বলা হয়েছে যে ভারতবর্ষ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক গণরাজ্য হিসাবে সেখানে ঘোষণা করা হয়েছে। ভারতবর্ষের সংবিধানে একটা প্রস্তাবনা রয়েছে, সেখানে বলা হচ্ছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতবর্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং একটা সার্বভৌম রাষ্ট্র, এটা ভারতবর্ষের সংবিধানের মধ্যে বলা হয়েছে।
তার মানে আমরা পেয়ে গেলাম ভারতবর্ষের সংবিধানের 4টি বৈশিষ্ট্য নিয়েও আলোচনা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা উপকৃত হবে। আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। একবারে যদি না বুঝো বারবার শুনবে, নিজের খাতায় সেটা নোট করবে, তারপরে ঘরে বসে সেটা পড়বে, যাতে করে তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের পড়াশোনা আরও উন্নত হোক, নিজের কোয়ালিটি নিয়ে এগিয়ে যাও। পড়াশোনার সাথে সাথে নৈতিক মূল্যবোধকে গ্রহণ করো। সমাজে তোমার দ্বারা যাতে সমাজ উপকৃত হয়, এরকম মন মানসিকতা নিয়ে জীবনে এগিয়ে যাও। এই কামনা করে আজ এই পর্যন্তই। ততক্ষণ তোমরা ভালো থাকবে। কাল আরো একটা বিষয় নিয়ে আমি আবার উপস্থিত হব। আশা করি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট অর্জন করে মা বাবা এবং শিক্ষক শিক্ষিকার মুখ উজ্জ্বল করো। এই কামনা করছি। জয় হিন্দ।